হ্যাঁ গো, এভাবে ভেঙে পড়ো না। দেখবে ঠিক একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। তাছাড়া তুমি তো কাজের জন্য কম চেষ্টা করছো না। আর কতদিন মিনু তুমি বলো তো, এভাবে কি মানুষ বাঁচতে পারে? আমার কথা আমি ভাবি না, কিন্তু তুমি দিনের পর দিন এত কষ্ট সহ্য করো। বিয়ে হয়ে আসার পর থেকে তোমাকে একটা শাড়িও পর্যন্ত কিনে দিতে পারিনি, আর তুমি বলছো। পরদিন সকালবেলা রঘু আবার বেরিয়ে গেল কাজের সন্ধানে। রামু দাদা, তোমার কাছে যদি একটা কাজ থাকে আমাকে একটা কাজ দাও না। অনেক দিন ধরে কাজ করছি, একটাও কাজ পাইনি। ঘরে গিন্নি না খেয়ে বসে আছে। দেখো রঘু, আমার এইটুকু জমি, আমি তোমাকে কি কাজ দেব বলো তো? তুমি ভাবছো তোমার একা সমস্যা। না রঘু, আমার ঘরেও একই অবস্থা, শুধু এই জমিটুকু আছে তাই রক্ষে। তুমি বরং জমিদার মশাইয়ের কাছে যাও, দেখো যদি কোনো সাহায্য পাও। তারপর রঘু রামুর কথা মতো জমিদার মশাইয়ের কাছে যায় কাজের সন্ধানে। জমিদার মশাই, আমাকে একটি কাজ দিন না। জমিদার মশাই, না বলবেন না। পুরো গ্রাম ঘুরেও কাজ পাইনি, আপনি না বললে এবার আমাকে না খেতে পেয়ে মরতে হবে জমিদার মশাই। না না, আমার কাছে এখন কোনো কাজ নেই। ব্যবসায় খুব মন্দা দেখা দিয়েছে, কাজের লোকের এখন প্রয়োজন নেই। তাছাড়া তোর ঘরে খাওয়া হচ্ছে না, তো আমি কি করব শুনি? যা এখান থেকে, যা দেখি, জ্বালাস না আমায়, কাজ আছে আমার। তবে হ্যাঁ, টাকা যদি ধার লাগে তাহলে আমি দিতে পারি, তবে তার বদলে তোর ঘরটি বন্ধক রাখতে হবে। দেখ ভেবে। রঘু ভাবলো এভাবে না খেয়ে আর কতদিন চলবে, তাই সে আর কিছু না ভেবে টাকা নিতে রাজি হয়ে গেল। বেশ জমিদার মশাই, আমি রাজি। টাকার বিনিময়ে আমি আমার ঘরটি বন্ধক রাখলাম আপনার কাছে। তারপর রঘু টাকা নিয়ে বাজারে গিয়ে মনের মতো বাজার করে বাড়ি ফেরে। তার স্ত্রী তা দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার, এত বাজার? এত বাজার কোথায় পেলে তুমি? এ তো একদিনের কাজের টাকাতেও এত বাজার হবে না। তুমি ঠিক করে বলো তো, এত টাকা কোথায় পেয়েছো? আহা গিন্নি, টাকা কোথায় পেলাম তা জেনে কি হবে? তুমি এখন যাও তো, অনেক দিন ভালো মন্দ খাইনি, যাও রান্না করো। তুমি না বলা পর্যন্ত এই টাকা কোথায় পেয়েছো ততক্ষণ আমি রান্নাঘরে ঢুকবো না। আসলে এই টাকা আমি জমিদার মশাইয়ের কাছ থেকে বাড়ি বন্ধক দিয়ে নিয়েছি। কি? তুমি পাগল হয়ে গেলে? বাড়ি বন্ধক দিয়ে এটা তুমি কি করলে? তুমি জানো না জমিদার কেমন মানুষ? কাজ নেই, তুমি এত টাকা শোধ করবে কি করে? যাও, একটা বাড়ি ছিল, এটাও দুদিন পর হারাতে হবে। আহা গিন্নি, তুমি কাঁদছো কেন? আমি ঠিক টাকা শোধ করে দেব। তুমি চুপ করো। জমিদারের টাকা তুমি শোধ করবে কিভাবে? একটা কাজও পর্যন্ত নেই। টাকাটা নেওয়ার আগে আমাকে জানাবার প্রয়োজন বোধ করলে না তুমি? এভাবেই বেশ কয়েকদিন চলে গেল। রঘু প্রতিনিয়ত কাজ খুঁজতে থাকে, তবে বেশিরভাগ দিনই ঘরে বসে চিন্তা করত। তবে অনেক খোঁজাখুঁজির পর সে কাজ পায় এবং বেশ কয়েকদিন কাজ করে। হঠাৎ একদিন জমিদার মশাই তাদের বাড়ি উপস্থিত হলো। বাবু, আপনি? কিছু দরকার ছিল? আপনি আমাকে ডাকতে পারতেন। আপনি শুধু শুধু কষ্ট করে এখানে আসতে গেলেন কেন? আমাকেই ডেকে নিতে পারতেন। আমি ভাবলাম তুমি হয়তো আমায় ভুলেই গেছো, তাই ভাবলাম একটু দেখা করেই আসি। আজ তোমার টাকা দেওয়ার দিন, সেটা মনে আছে তো? সে তোমার মনে থাক বা না থাক, সেটা আমার দেখার বিষয় নয়। এবার তাড়াতাড়ি টাকা বের করো দেখি। কিন্তু বাবু, মাস শেষ হতে তো এখনো 2 সপ্তাহ বাকি, আপনি এখনই টাকা চাইছেন কেন?
সে 2 সপ্তাহ থাকুক বা 1 মাস, আমার টাকা এক্ষুনি চাই। তোকে আমি আর সময় দিতে পারবো না। এমনিতেই তোকে অনেক সময় দিয়ে ফেলেছি। এখন দেখি আমার টাকাটা। আর কথা বলতে ইচ্ছে করছে না আমার। বাবু, আমার কাছে এখন কিছু টাকা আছে, এখন আপনি নিন। আমি বাকি টাকাটা আমি নিচে গিয়ে আপনাকে দিয়ে আসবো। রঘু, তুই কি আমাকে ভিখারি পেয়েছিস? আমার পুরো টাকাটাই চাই, আর না দিতে পারলে পোটলা নে আর বাড়ি থেকে বিদেয় হ। বাবু, এমনটা করবেন না, আমি আপনার পায়ে পড়ছি। এই ভিটি মাটি ছাড়া আমার যে আর যাওয়ার জায়গা নেই বাবু। একটু দয়া করুন, একটু দয়া করুন আমার উপর। কেন, টাকা নেওয়ার বেলা মনে ছিল না? বেশ, তুই এত করে বলছিস যেকালে, আর 1 সপ্তাহ, আর 1 সপ্তাহের মধ্যে আমার সমস্ত টাকাটা তোকে শোধ দিতে হবে। আর না হলে এত চিন্তা করো না, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। জমিদার মশাই যা বদমাইশ লোক। এসব হয়েছে আমার জন্য। আমার একটা ভুলের জন্য আমাদের শেষ সম্বলটুকুও শেষ হতে বসেছে। সব আমার জন্য হয়েছে গিন্নি, সব আমার জন্য। কি রে মিনু, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? ও কিছু না, আসলে অনেকগুলো টাকা জমিদার বাবু আমাদের কাছে পাবে তো। তা না দিতে পারলে আমাদের একমাত্র সম্বল বাড়িটুকুও কেড়ে নেবেন। তাই ভাবছি এতগুলো টাকা কিভাবে জোগাড় করব। কি বদমাইশ, জমিদারের কাছ থেকে কেউ টাকা নেই? আমার স্বামীও জমিদার মশাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছিল এবং তা শোধও দিয়ে দিয়েছিল সময় মতো, কিন্তু তার সত্ত্বেও আমাদের জমি জমিদার মশাই কেড়ে নেয়। দেখ চেষ্টা করে তোদের ঘরটুকু যদি বাঁচাতে পারিস। রঘু পাগলের মতো কাজ খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো কাজ পায় না। সে সে একেবারে ভেঙে পড়ে। আমি বোধহয় একমাত্র সম্বলটিকে বাঁচাতে পারলাম না। এখন আমি কি করব, কোথায় যাব? এত বড় ভুল আমি কি করে করতে পারলাম? আমি আমার সবটুকু দিয়ে কাজ খুঁজেছি। এই ভেবেই রঘু কাঁদতে থাকে। ঠিক তখন সেখানে এক পণ্ডিত মশাই এসে উপস্থিত হয়। কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? তুমি আমাকে বলতে পারো, আমি আমার সাধ্যমতো তোমাকে সাহায্য করব। মা, আমার অনেক টাকার দরকার, না হলে আমার শেষ সম্বলটুকুও জমিদার মশাই কেড়ে নেবেন। আপনি বিশ্বাস করুন, আমি অনেক জায়গায় কাজ খুঁজেছি, কিন্তু কোথাও কোনো কাজ পাইনি বাবা, কোথাও কোনো কাজ পাইনি। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। তুমি বরং এক কাজ করো, তুমি সোজা জঙ্গলে চলে যাও। সেখানে এক ইচ্ছে পূরণ গাছ আছে। তুমি সেখানে গিয়ে তোমার কষ্টের কথা বলতে পারো, দেখবে তোমার সব সমস্যার সমাধান ঠিক হয়ে যাবে। তবে ওই গাছ কোথায় আছে তা আমি জানি না, তা তোমাকেই খুঁজে বার করতে হবে। কিন্তু বাবা, এত বড় জঙ্গলে আমি গাছটিকে কোথায় খুঁজবো? আপনি আমাকে সাহায্য করুন বাবা। না বাবা, গাছটি কোথায় আছে আমি জানি না, তবে গাছটির সত্যিই আছে। এখন বাকিটা তোমার কাছে। ইচ্ছে হলে জঙ্গলে যাও, না হলে আবার তোমার কষ্টের জীবনে তুমি ফিরে যেতে পারো। এই বলে পণ্ডিত চলে যায় এবং রঘু পণ্ডিতের কথা মতো জঙ্গলের পথে রওনা হলো। পথে যেতে যেতে এক কাঠুরিয়ার সঙ্গে দেখা হলো। সে কাঠুরিয়াকে জিজ্ঞেস করলো, ও কাঠুরিয়া ভাই, তোমরা তো জঙ্গলেই কাঠ কাটো, আমাকে বলতে পারবে ইচ্ছে পূরণ গাছ কোথায় পাওয়া যাবে? আমি অনেক বিপদে পড়ে এসেছি ভাই, আমাকে একটু ইচ্ছে পূরণ গাছের সন্ধান বলে দাও। এ বাপু, তুমি
পাগল টাগল হয়ে গেলে নাকি? ইচ্ছে পূরণ গাছ হয় নাকি? আর যদি থাকতো, এত বছর ধরে কাঠ কাটছি জঙ্গলে, আমরা জানতাম নে? আমরা যদি জানতাম সেই গাছ কোথায় আছে, তাহলে কি আমরা কাঠ কাটতাম? আরে বাপু, ইচ্ছে পূরণ গাছ বলে কিছুই হয় না। কি বলছো? তবে পণ্ডিত মশাই তাহলে আমাকে মিথ্যে বলবেন? না না না, উনি মিথ্যে বলতে পারেন না। তাছাড়া আমাকে মিথ্যে কথা বলে ওনার কি লাভ বলো তো? দেখো বাপু, সত্যি মিথ্যে জানি নে, তবে এর থেকে ভিতরে গেলে তোমার প্রাণটাই চলে যেতে পারে। যত সব পাগলের প্রলাপ। কাঠুরিয়া এই বলে সেখান থেকে চলে গেল এবং রঘু আরও বনের ভিতরে চলে গেল। সে পাগলের মতো খুঁজতে থাকে সেই গাছটিকে। অনেক খোঁজাখুঁজির পর সে যখন গাছটিকে পেল না, সে এক বড় গাছের তলায় বসে পড়ে। অন্যদিকে মিনু রঘু ঘরে ফিরছে না দেখে সে পাগলের মদ্রামে রঘুকে খুঁজে চলেছে। গো ললিতা দিদি, আমার স্বামীকে কোথাও দেখেছো? সেই ভোরবেলা বেরিয়েছে, এখনো ঘরে ফেরার পাত্তা নেই। এদিকে বেলা ডুবতে বসেছে, তোমরা কি তাকে কোথাও দেখেছো? দেখেছে তো, তোমার স্বামী পাগল হয়ে গেছে, ইচ্ছে পূরণ গাছ খুঁজতে গেছে সেই জঙ্গলে। তোমার স্বামী জঙ্গলে যাবে না? এমন সুন্দরী ঘরে বউ থাকলে যা হয়, রতন কাঠুরের সঙ্গে তার দেখা হয়। তাই তো বলছি, সব হয়েছে ওই সুন্দরী বউ মিনুর জন্য। তার ইচ্ছে পূরণ করার জন্যই তো রঘু গেছে জঙ্গলে ইচ্ছে পূরণ গাছের সন্ধানে। তোমরা ভুল করছো, আমি তার কাছে কিচ্ছু চাইনি। চুপ করো বাপু, তোমার মতো মেয়েকে চেনা হয়ে গেছে, তাই এখন স্বামীকে না খুঁজে ঘরে বসে রূপচর্চা করো। অন্যদিকে রঘু পথ হারিয়ে গাছের নিচে বসে কাঁদতে থাকে। হে ভগবান, না পারলাম কাজ জোগাড় করতে, না পারলাম ইচ্ছে পূরণ গাছ খুঁজতে। সত্যি আমি অপদার্থ একটা, নিজের ভিটে মাটিটুকুও বাঁচাতে পারলাম না। না না, এই জঙ্গল থেকে আমি আর বাড়ি ফিরে যাব না। কোন মুখে বাড়ি ফিরে যাব আমি? ঘরে চাল ডাল কিচ্ছু নেই, সকাল হলেই জমিদার মশাই হানা দেবে। তুমি এতটা অসহায়? কে? কে তুমি? আমার সামনে এসো। আমি তোমার ইচ্ছে পূরণ গাছ, যাকে তুমি এতক্ষণ ধরে খুঁজছিলে। তুমি খুব সৎ, তোমার কষ্ট দেখে আমি আর থাকতে পারলাম না। বলো বলো, তোমার কি মনের ইচ্ছা? তুমি তুমি সেই ইচ্ছে পূরণ গাছ? তবে আমার বেশি কিছু চাই না, জমিদারের কাছ থেকে আমার বাড়িটা ফিরিয়ে দাও। এতক্ষণে হয়তো জমিদার আমার ঘরে এসে হাজির হয়েছে, তুমি দয়া করে আমার বাড়িটা ফিরিয়ে দাও। রঘু, ভেবে চিনতে বলো, তুমি টাকা পয়সা, বড় বাড়ি, এমনকি রাজাও হতে পারো। তা তোমার দিন আনা দিন খাওয়া ছেড়ে সুখের জীবনও চাইতে পারো। না ইচ্ছে পূরণ গাছ, আমার অত কিছু লাগবে না। আমার স্ত্রী অল্পতেই খুশি, আমাদের বেশি কিছু লাগবে না। কি রে রঘু, কোথায় গেলি? টাকা শোধ দেওয়ার ভয়ে বউকে রেখে পালিয়ে গেলি নাকি? বেশ ভালোই হলো, আমার ঘরে কাজের লোকের একটা অভাব ছিল, তাও এমন সুন্দরী কাজের বউ থাকলে মন্দ হয় না। দেখুন জমিদার মশাই, আপনি আমাদের ভিটেমাটি ছল করে কেড়ে নিচ্ছেন, আবার বড় বড় কথা বলছেন। আমার স্বামী আপনার টাকা সব শোধ করে দেবে। যত বড় মুখ নয় তত বড় কথা। নেহাত সুন্দরী বউ বলে বেঁচে গেলে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। ঠিক তখনই রঘু সেখানে পৌঁছায়। জমিদার মশাই, এই নিন আপনার টাকা। আর জমিদার বাবু, আপনি টাকা পাবেন আমার কাছে, তবে আমার স্ত্রীর সঙ্গে আপনি বাজে ব্যবহার করছেন কেন? কি ব্যাপার রঘু, তোর দেখছি খুব বড় বড় কথা হয়েছে, তো এত টাকা কোথায় পেলি? এত টাকার রহস্য কি? চুরি টুরি করিসনি তো? জমিদার মশাই, আমি আপনাকে এত কথা বলতে পারবো না। আপনি আপনার টাকা পেয়ে গেছেন, এবার আসতে পারেন।
জমিদারের এত কিছু দেখে লোভ হলেও তার প্রাণের মায়া ছিল। হ্যাঁ গো, এত কিছু তুমি কোথায় পেলে? এইসব হয়েছে স্বপ্ন পূরণ গাছের জন্য গিন্নি। পারলে আমি বড় বাড়ি, সোনা দানা, এমনকি জমিদারের থেকেও অনেক বড় লোক হতে পারতাম। কিন্তু আমি জানি তুমি এত কিছু পছন্দ করবে না। জমিদারের টাকা শোধ দিতে পারি এই ইচ্ছেটুকু চাইলাম। তুমিই বলো গিন্নি, আমি ঠিক করিনি? না না, তুমি ঠিক করনি। আমি এই দিন আনা দিন খাওয়া আমি আর পারছি না। আমাদের এমন অবস্থা দেখে অনেকে হাসে, আর তুমি বলছো? না না, তুমি ওই জঙ্গলে আবারও যাবে ইচ্ছে পূরণ গাছের কাছে, এবং আমার জন্য সোনা দানা দালান বাড়ি, এই গ্রামের সবচেয়ে বড় লোক হতে চাই। কি গো, তুমি আমার কথা বুঝতে পারছো? না, বুঝতে পারছি না তুমি এত পরিবর্তন কিভাবে হতে পারো। তাছাড়া গিন্নি, ওই জঙ্গল ভয়ঙ্কর, পদে পদে বিপদ লুকিয়ে আছে। আমার প্রাণটাও চলে যেতে পারে। তাছাড়া আমরা আগের মতো থাকতে পারি না আমাদের ছোট্ট কুটিরে। না না না, আমি এই কুঁড়ে ঘরে থাকতে পারবো না। এই ঘরে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। আর আগের মতো বলতে, রোজ আধপেটা খেয়ে জীবন? না না, আমি থাকতে পারবো না। তোমার মতো মূর্খ আমি একটাও দেখিনি। রঘু অনেক ভেঙে পড়ে তার স্ত্রীর আচরণে। সে ভাবে তার স্ত্রী তো এমনটা ছিল না। সম্পদ মানুষকে এতটা অন্ধ করে দিতে পারে? এর থেকে ভালো হতো আমরা গাছের তলায় থাকতাম, তাতে আমার স্ত্রীকে হারাতাম না। যে স্ত্রী আমাকে এত ভালোবাসতো, এখন আমার প্রাণীর মায়াও সে করে না। কি হয়েছে রঘু? তুমি আবার কেন এসেছো? আমি তোমার কথা মতো তোমার ভিটে বাড়ি রক্ষা করেছি, তবে তুমি আবার কেন এসেছো? তাছাড়া আমি একটি মাত্র ইচ্ছে পূরণ করি। না, ইচ্ছে পূরণ কাজ এমন কথা বলো না। আমি আমার জন্য আসিনি। আমার স্ত্রী গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হতে চায়। বিশ্বাস করো, আমি অসহায়। শেষবার, আমি আর কোনো দিন তোমার কাছে আসবো না। তুমি অনেক সৎ, এই কারণেই আমি তোমার এই ইচ্ছেটি পূরণ করছি। তবে হ্যাঁ, তোমার স্ত্রী যদি এই সম্পদ নিয়ে অহংকার করে, অসহায় মানুষকে সাহায্যর বদলে অপমান করে, তাহলে এই সম্পদ সব হারাবে। তোমরা আবার আগের কুড়ে ঘরে ফিরে যাবে। তারপর ইচ্ছে পূরণ গাছের কথা মতো তাদের অবস্থা আগের থেকে অনেক ভালো হয়। এইভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। দেখলে, সেই দিন যদি আমি তোমাকে জঙ্গলে না পাঠাতাম, তাহলে হয়তো আজও তুমি কাজ খুঁজতে ছুটতে। এখন লোকে আমার ঘরে এসে কাজ করে। গিন্নি, এসব ঠিক আছে, কিন্তু গাছের কথা তোমার মনে আছে তো? কিরে দাসী, তোর কাজে আসতে এত দেরি হয় কেন? তোকে রোজই দেখি কাজে দেরি করে আসতে। এমন না করে কাজটাই তো ছেড়ে দিতে পারিস। না না, এমন বলিস না মিনু। এই কাজটা যদি চলে যায়, আমাদের না খেতে পেয়ে মরতে হবে। আসলে আমার মেয়ের শরীরটা খুবই খারাপ যাচ্ছে, তাই একটু দেরি হয়ে গেছে। মিনু, আমাকে যদি কিছু টাকা দিতিস, তাহলে আমার মেয়েটার জন্য ওষুধ কিনতে পারতাম। কি টাকা? কাজ করতে পারলি না, টাকা চাইতে চলে এলি? এই জন্য তোদের মতো ভিখারিদের কাজে নিতে নেই, বুঝলি? এখনো মাস শেষ হতে পারলো না, টাকা টাকা টাকা। না না, আমি তোদের কোনো টাকা দিতে পারবো না। তুমি চুপ করো। কিছু চাল দিয়ে সাহায্য করেছে বলে ওকে মাথায় করে রাখতে হবে নাকি? আর তুই হাঁ করে কি দাঁড়িয়ে দেখছিস? যা, দূর হয়ে যা আমার চোখের সামনে দিয়ে। প্রতিবেশী সেখান থেকে চলে যেতেই মিনুর সম্পদ ধুলোয় মিশে গেল। এ কি সর্বনাশ হলো! গাছের দেওয়া কথা আমি কি করে ভুলে যেতে পারলাম! এই বলেই মিনু জোরে জোরে কাঁদতে থাকে। তোমাকে বারবার করে আমি বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। সম্পদের লোভ তোমাকে অন্ধ করে দিয়েছিল।
সম্পদ তোমাকে এতটা নিচে নামিয়ে দেবে আমি ভাবতে পারিনি। তুমি একজন অসহায় মাকে সাহায্য না করে দূর দূর করে তাড়িয়ে দিলে। যা হয়েছে ঠিকই হয়েছে, এটাই তোমার কর্মের ফল, এবার ভোগ করো। আমি আর কখনো টাকা পয়সার লোভ করবো না, তুমি বিশ্বাস করো। আমি আমার ভুল বুঝতে পেরেছি।